আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজদের আরেকটা পদক্ষেপ, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করব। তো দেখেন, চিরস্থায়ী বন্দোবস্তের কারণটা কি ছিল। 1770 সালে দুর্ভিক্ষের একটা বড় কারণ ছিল কৃষকরা জমি ছেড়ে দিচ্ছে, যার ফলে হচ্ছে চাষাবাদ হচ্ছে না, জমিগুলো অনুর্বর হয়ে যাচ্ছে। তো লর্ড কর্নওয়ালিস এসে চিন্তা করলো, না, মানুষকে কৃষি জমিতে ফেরাইতে হবে। এক সালা বন্দোবস্ত চালু করে, মানে 1 বছরের জন্য কৃষি জমির মেয়াদ। পরবর্তীতে 10 সালা বন্দোবস্ত চালু করে। এর পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত নেয়, এই জমি কিনছো মানে হচ্ছে এই জমির পুরা মালিক তোমার। তখনই মেইনলি হচ্ছে মুসলমানরা সম্পত্তি হারাতে থাকে, হিন্দু জমিদারদের প্রাধান্য দেখা দেয়। দুইজনের মধ্যে একটা আইডিওলজিক্যাল পার্থক্য ছিল। সেটা হচ্ছে মুসলমানদের মতো হচ্ছে যে আমরা ক্ষমতা ছেড়ে ব্রিটিশরা আমাদের ডাকু, তারা ক্ষমতা নিচ্ছে, তাদেরকে আমরা সাপোর্ট করি না। আর হিন্দুদের কথা ছিল এরকম যে এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচার আসছে, কারণ হিন্দুরা তো 1200 সালের আগে ক্ষমতায় ছিল, মুসলমানরা এতদিন ক্ষমতা চালাইছে। এখন মুসলমানদের সরাই ব্রিটিশ আনছে, তো হিন্দুদের মধ্যে তেমন কোনো একটা প্রভাব দেখা দেয়নি। তবু একেবারে যে প্রভাব মুক্ত ছিল এমন না, অনেকেই হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে গেছে। যাই হোক, 1772 সালের পর থেকে ভূমি বন্টনের ক্ষেত্রে একটা স্থায়ী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। কর্নওয়ালিস মনে করতেন ভূমি ব্যবস্থার স্থায়িত্ব এলেই জমিদাররা ভূমিতে বিনিয়োগ করবে, তারা নিজেদের স্বার্থে উদ্ধৃত অর্থ জমির উন্নয়নে ব্যয় করবে। এখন আপনি যদি ভূমির মালিকানা দেন, তখনই তো একজন জমিদার সেটা ইনভেস্ট করবে। ভূমির মালিকানা না দিলে তো আর ইনভেস্ট করবে না। এর ফলে জমি উন্নত হবে, উন্নত জমিতে চাষাবাদ করলে কৃষি উৎপাদন বাড়বে, আর কৃষির উন্নয়ন হলে দেশের উন্নতি হবে। কর্নওয়ালিস নিজেও একজন জমিদারের ছেলে ছিলেন, ফলে তিনি ইংল্যান্ডের মতো করে ভূমি ব্যবস্থা সংস্কার করতে চেয়েছিলেন। তিনি প্রজাদের দিকে নজর না দিয়ে জমিদারের দিকটাই কি আমরা প্রাধান্য দিচ্ছি। যেমন দেখেন, যে কোনো ক্ষেত্রে বলেন, ট্যাক্স থেকে শুরু করে যে কোনো কিছুতে যারা বড় বড় ব্যবসায়ী তারা সবসময় পার পাওয়া যায়, তো গরিবরাই যায় ধরা খায়। তিনি এমন এক শ্রেণী তৈরি করতে চেয়েছিলেন যারা সর্বদা ব্রিটিশ সরকারের অনুগত থাকবে, এরকম একটা শ্রেণী তৈরি করতে চেয়েছিলেন। এবার প্রেক্ষাপটটা দেখি। কর্নওয়ালিসের এই দেশের শাসন গ্রহণ করার সময় ভূমির রাজস্ব ব্যবস্থায় বিশৃঙ্খলা ছিল। 1772 সালে ওয়ারেন হেস্টিংস 5 সনা বন্দোবস্ত চালু করেন। 5 সনা বন্দোবস্ত মানে হচ্ছে এই জমির মালিকানা 5 বছরের জন্য তোমাকে দেওয়া হলো, মানে লিজ নিই না আমরা অনেকটা, এই লিজের মতো করে। এতে ভূমির রাজস্ব নিলাম করা হতো, যে সর্বোচ্চ দর দিত সেই ভূমির মালিক হইতো। যে এই 5 বছরের জন্য 10 লাখ টাকা কে নেবেন, 10,20,000 এই টাইপের। যদিও এই ব্যবস্থায় উচ্চ হারে দর দেওয়ার কথা থাকলেও সেই অনুসারে রাজস্ব আদায় হতো না। পাশাপাশি স্বল্প সময়, মাত্র 5 বছর থাকায় জমিদাররা জমির উন্নতি করেনি। ফলে বছরের পর বছর কৃষকরা জমি চাষ থেকে বিরত থাকে, জমির দাম কমতে থাকে। এই কুফল দূর করার জন্য হেস্টিংস 1 সনা বন্দোবস্ত চালু করেন, তাতেও লাভ হয়নি। 1790 সালে লর্ড কর্নওয়ালিস 10 সনা বন্দোবস্ত চালু করেন, যে না, এখন থেকে 10 বছরের জন্য জমির মালিকানা, এটা চিরস্থায়ী হওয়ার আশ্বাস দেন। এ নিয়ে স্যার জন শোরের সাথে কর্নওয়ালিসের বাদানুবাদ হয়। অবশেষে কোম্পানির অনুমোদনের পর 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝাচ্ছে এখন থেকে এই জমির মালিকানা পুরোপুরি জমিদারের, আর সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না, শুধু বছরকে বছর তুমি খাজনা দিবে, এতটুকুই। এর মাধ্যমে রাজস্বের পরিমাণ চিরদিনের জন্য নির্দিষ্ট হয়ে যায়। ধরেন 1793 সালে এক হলো যে 10 কাঠা জমির রাজস্ব হচ্ছে ধরেন 50,000 টাকা, তো এইটাই থাকবে। যদি এটা 1893 সালেও যান, একই অবস্থায় থাকবে। জমির উপর জমিদারদের মালিকানা, ক্ষমতা, হস্তান্তর অধিকার প্রতিষ্ঠিত হয়। হস্তান্তর ইভেন অন্য কাউকে জমিদার বিক্রিও করতে পারবে, দান করতে পারবে, এই টাইপের। জমিদাররা নিজের মনোমতো শর্ত সাপেক্ষে জমি পত্তন বা ইজারা দিতে পারত। কেবল শুল্ক আদায়ের ক্ষমতা, বিচার ও পুলিশি ক্ষমতা বাদে সব ক্ষমতায় জমিদারদের হাতে চলে যায়। জমির কিস্তি নির্দিষ্ট সময়ে যদি সূর্যাস্তের আগে না দিতে পারত, তাহলে জমিদার এই নিলামে তোলা হতো। মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি জমির ট্যাক্স যদি না দিতে পারতাম, তাহলে এই জমিটা কিন্তু নিলামে উঠা হইতো। আপনারা বহিপীর নামে একটা নাটক পড়ছিলেন, মনে আছে? ওই বহিপীর নাটকের অবস্থার মতো। এখন সুফলটা কি কি ছিল? জমিদাররা জমির স্থায়ী মালিকানা লাভ করে, তারা জমির উন্নতিও করে, ফলে জমির উৎপাদন শক্তি মূল্য বেড়ে যায়। এর ফলে জমিদাররা ইংরেজদের কাছে সহায়তা করে। দেখছেন, ইংরেজরা চাইছিল এমন একটা জাতি যারা এই দেশীয় কিন্তু ইংরেজদের পক্ষে কাজ করবে। তো ইংরেজদের পক্ষে কাজ করানোর উপায়টাই ছিল কিন্তু এইটাই, যে কি, যে আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আমার পক্ষে কাজ করো। এই জমিদাররাই কিন্তু এই যে আপনারা তিতুমিরের আন্দোলন শোনেন, তিতুমিরের আন্দোলন কার বিরুদ্ধে ছিল? তিতুমিরের আন্দোলন প্রথমত ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনও কিন্তু হিন্দু জমিদারদের বিরুদ্ধেই ছিল। পরবর্তীতে এসে ইংরেজরা এটাই হচ্ছে ইন্টারাপ্ট করে।
তাদের প্রভাবে ইংরেজ শাসন ব্যবস্থা জনপ্রিয়তা লাভ করে। বিত্তবান জমিদাররা সুনামের জন্য স্কুল, কলেজ ও দাতব্য চিকিৎসালয় স্থাপন করে। পাশাপাশি তারা অনেক জলাশয়, দিঘি খনন করে। বাংলা গ্রামীণ জীবন সচল হয়ে ওঠে নানা আয়োজনে। আয় সুনিশ্চিত হওয়ায় কোম্পানির বার্ষিক বাজেট প্রণয়নের সুবিধা হয়। তবে অস্থায়ী বন্দোবস্তের ফলে কি সৃষ্ট সমস্যাগুলো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দূর হয়ে যায়, যে আগের সমস্যাগুলো দূর হয়ে গেছে। এখন এখানের কিছু নেগেটিভ সাইডও আছে। দেখেন, এক নম্বর সাইড হচ্ছে, দেখেন এই চিরস্থায়ী বন্দোবস্তটা সঠিক পরিমাপের মাধ্যমে হয়নি, জরিপের মাধ্যমে হয়নি, ফলে নিষ্কর জমির উপর অধিক রাজস্ব নির্ধারিত হয়। বিষয়টা কেমন? ধরেন আপনি একটা পলিমাটি অঞ্চলের একটা জমি, আর একটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জমি। খুব স্বাভাবিকভাবে পলি অঞ্চলের জমিতে যে পরিমাণ ফসল উৎপাদন হবে পাহাড়ি অঞ্চলে সেরকম হবে না। আপনি যদি চিন্তা করেন পাহাড়ি অঞ্চলের 10 বিঘা জমির উপর 50,000 টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক তেমনিভাবে হচ্ছে পলিমাটি অঞ্চলের 10 বিঘা জমির উপর 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। দুইটাতে এক হবে না, দুটো এক হওয়া বাস্তব না, কারণ পাহাড় জমি বেশি হইলেও সেখানে উৎপাদন কিন্তু কম। এই ভুলটা করছিল দেখেন। ফলে নিষ্কর জমির উপরে, মানে যেগুলা থেকে তেমন একটা গিয়া হয় না, উৎপাদন হয় না, অধিক রাজস্ব নির্ধারিত হয়। পাশাপাশি জমির সীমানা নির্ধারিত ছিল না। পরবর্তীতে মামলা মোকদ্দমা সৃষ্টি হতে থাকে, যে পুরো ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। জমির দাম বাড়লেও সরকারের রাজস্ব কিন্তু বাড়ে না। মানে দেখেন, আজকে যে জমিটা আপনি বসুন্ধরায় কিনছেন, 50 বছর পরে কিন্তু সেই জমিটার দাম কিন্তু বেড়ে যাবে। 50 বছর না, 5 বছর পরে কিন্তু দামটা বেড়ে যাবে, কিন্তু খাজনা তো নির্দিষ্ট। এটাই বলতেছে। দেখেন, জমির দাম বাড়লেও সরকারের রাজস্ব বাড়েনি, বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও সরকার বর্ধিত অংশ থেকে বঞ্চিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে প্রজা ও কৃষকদের কোনো উন্নতি হয়নি। জমিতে পুরাণ সত্য চিরতরে বিলুপ্ত হয়, ভূমিহীন কৃষকের সংখ্যা আরও বেড়ে যায়। এর মধ্যে দিয়ে তারা জমিদারদের করুণার পাত্র বা নির্ভরশীল হতে বাধ্য হয়। জমিদাররা ইচ্ছা করলে যে কোনো সময় কৃষকদেরকে উচ্ছেদ করতে পারতেন। এই যে আপনারা সাঁওতাল বিদ্রোহ শুনেন, চাকমা বিদ্রোহ বা বাংলা সমাজে তেভাগা আন্দোলন, সব জমিদারদের বিরুদ্ধেই কিন্তু ছিল। সূর্যাস্ত আইনের কঠোরতার জন্য অনেক বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়। বর্ধমানের জমিদারি ছাড়া অন্য সব জমিদারি প্রথম 7 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স না দিতে পারার কারণে জমিদারি ধ্বংস হয়ে যায়। বিষয়টা কেমন? ধরেন আপনি কৃষকের কাছ থেকে 200 টাকা ট্যাক্স দিবেন। কৃষক যদি বলে না আমি পারবো না, এখন আমার মেয়ে অসুখ, আমার বউ অসুখ, বা অন্য কোনো কারণে দিতে পারতেছি না, তো জমিদার যদি টাকা না পায়, ইংরেজদের কাছ থেকে আলাদা করে টাইম নেওয়ার অপশন ছিল না, জমিদারি বাদ। ঠিক এই অবস্থা এখানে হয়েছে। জমিদারির সত্য আয় সম্বন্ধ নিশ্চিত হয়ে নায়েব গোমস্তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে জমিদাররা গ্রামে গিয়ে বসবাস শুরু করে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জমিদাররা কিন্তু আর হচ্ছে গ্রামে ফিরে আসে না। ওরা কি করে, নায়েব গোমস্তা, মানে ওদের পক্ষ থেকে লোক ছিল যারা ট্যাক্স কালেক্ট করতো, ওদেরকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, তারা শহরে বসবাস শুরু করে। শহরে উন্নতি হয়, কিন্তু গ্রামের অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। জমিতে অর্থ বিনিয়োগ করে অনায়াসে সম্পদ পাওয়া যায় বলে শিল্প বাণিজ্য পরিত্যক্ত হইতে থাকে। অর্থ বিনিয়োগের বিষয়টা কি, যে আমি একটা জমি 5 বছরের জন্য, সারা জীবনের জন্য লিজ নিচ্ছি, ধরেন এটার খাজনা হচ্ছে 50,000 টাকা, আমি এখান থেকে ধরেন 10 লাখ টাকা উঠাবো, কারণ নিশ্চিত যে আমি জমি থেকে কি করতে পারবো, যে প্রচুর পরিমাণে হচ্ছে অর্থ উঠাইতে পারবো। এই কথাটাই বলতেছে। অধিকাংশ লোক জমিদারির দিকে ঝুঁকে পড়ে, শেষ পর্যন্ত কৃষি ও শিল্প প্রায় বিপন্নর দিকে মরতে। এই ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমানরা। বিভিন্ন অঞ্চলের নায়েব গোমস্তাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। এখানে আরেকটা বিষয় আছে, মজার বিষয়, সেটা হচ্ছে এই জমিদারের জমির মধ্যে সর্বোচ্চ মালিকানা হচ্ছে জমিদারের। ইংরেজরা যখন নীল চাষ শুরু করবে, নীল চাষের জন্য তো জমি লাগবে, এই তখন কার কাছ থেকে নিতে হবে? জমিদারদের কাছ থেকে নিতে হবে, কিন্তু জমিদাররা তো নীল চাষের জন্য দিতে বাধ্য না। এইটা নিয়ে কনফ্লিক্ট দেখা দেয়। তখন কি করে দেখেন, পরবর্তীতে নীল চাষের সুবিধার্থে চিরস্থায়ী বন্দোবস্তে ব্যাপক পরিবর্তন আনা হয়। 1859 সালে লর্ড ক্যানিং রাজস্ব দ্বারা আইন খাজনা বৃদ্ধি পুরা বন্ধ করে দেন। 1885 সালে প্রজাস্বত্ব আইন দ্বারা জমি থেকে উচ্ছেদ নিষিদ্ধ করা হয়, যে জমিদাররা মনে চাইলেও উচ্ছেদ করে দিলাম। আপনারা সাঁওতাল বিদ্রোহ পড়েন, মনে চাইলেই উচ্ছেদ করে দেওয়া যায়, এই টাইপের। 1950 সালে চিরস্থায়ী বন্দোবস্ত উঠায় দিয়ে প্রজাদের সাথে সরাসরি জমির বন্দোবস্তের ব্যবস্থা করা হয়। ইভেন এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন হচ্ছে শেরে বাংলা ফজলুল হক। উনি প্রথম হচ্ছে ওনার জমিদারি হচ্ছে বিলুপ্ত করে। এটার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে। ইভেন এখনো মানে হচ্ছে চা বাগান অঞ্চলের মধ্যে এই জমিদারি বিরোধিতা এখনো চলতেছে। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা নতুন কোনো পার্ট নিয়ে আলোচনা করব। আর ক্লাসগুলো দেখে নতুন কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।